সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষার পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলতরিতের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা সবার কাছে একটু কঠিন বা অনেক বোধগম্য নাও হতে পারে বই থেকে দেখলে, কিন্তু আমি চেষ্টা করব এই টপিকটা সবার জন্য একটু বুঝো, খুব ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করব। সেটা হলো কারশফের সূত্র। আচ্ছা, কারশফের সূত্র থেকে বোর্ডে খুব কম ম্যাথে এসেছে, তবে আশা করি তোমাদের সময় এটা একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে আসার মতো। তো আগে আমরা শিখিনি, যদি আগে পড়ছো তবে আমি মনে করলাম যে এই টপিকে একটা ক্লাস নেওয়া উচিত। কারশফের সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সূত্রগুলো আসলে কিভাবে বুঝবা সেই জিনিসগুলো আমি একটু ক্লাস নিতে যাচ্ছি। তো শুরুতে আগে চলো দেখে নিই কারশফের সূত্রগুলো কি কি ছিল। কারশফের জাস্ট দুইটা সূত্র, একটা হলো কারশফের প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। তো চলো প্রথমে আমরা কারশফের প্রথম সূত্রটা শিখে নিই। কারশফের প্রথম সূত্র, কারশফের প্রথম সূত্র। আচ্ছা আচ্ছা, সূত্রটা আমি লিখে নিচ্ছি, পরে বুঝাচ্ছি। দেখো, প্রথম সূত্রটা হলো কোনো বর্তনীতে নির্দিষ্ট একটি বা কোনো বর্তনীর নির্দিষ্ট একটি বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য। বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। এটা ফার্স্ট সূত্র, খুবই ছোট সূত্র এবং ইম্পর্টেন্ট। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, ধরো এখানে একটা বর্তনীর যে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুতে অনেকগুলা তড়িৎ প্রবাহ যাওয়া আসা করতেছে। যেমন ধরো এই বিন্দু থেকে এখানে একটা তার আছে, এখান থেকে ধরো I1 তড়িৎ প্রবাহ আসতেছে, এটা থেকে ধরো I2 তড়িৎ প্রবাহ ঢুকতেছে, এখানে ধরো I3 তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে, এখানে ধরো I3 I4 প্রবাহ বের যাচ্ছে, এখানে ধরো I5 আবার ঢুকতেছে, তাই না? তারপরে দেখলাম এটা একটা তড়িৎ বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দু, তো ওই নির্দিষ্ট বিন্দুতে অনেকগুলা তড়িৎ প্রবাহ কি করতেছে, যাওয়া আসা করতেছে। তাহলে এখানে হলো তোমার I1, এটা হলো তোমার I2 I3 I4 I5। তাহলে দেখো এই প্রবাহটা ঢুকতেছে, এটা প্রবাহ ঢুকতেছে, এটা বের হয়ে যাচ্ছে, এই প্রবাহটা বের হয়ে যাচ্ছে। মার্কিংগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন কথা হলো বীজগাণিতিক সমষ্টি শূন্য বলতে কি বোঝায়। একদম একটা জিনিস মনে রাখতে পারো, যেগুলা ঢুকতেছে মানে ইন হচ্ছে বিন্দুর দিকে ইন, তাদেরকে আমরা পজিটিভ নেগেটিভ বা পজিটিভ যেটা ইচ্ছা দিতে পারো পজিটিভ, আর যারা বের হয়ে যাচ্ছে তাকে আমরা কি করতে পারি, নেগেটিভ চিন্তা করতে পারি। তাহলে দেখো তো এখানে I1 কি করতেছে, ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে I1 এর আগে পজিটিভ। আচ্ছা, তাহলে I2 ঢুকতেছে, তাহলে I2 এর আগে কি দিলাম, পজিটিভ। I3 বের হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, তার মানে কত হবে, -I3। এবার I4 বের হয়ে যাচ্ছে, তাহলে কত আসবে, -I4। I5 আবার ঢুকতেছে ভিতরের দিকে, তাহলে কত আসবে, +I5 = 0। এটাই হলো তোমার কিরশফের প্রথম সূত্র। তুমি একটা বর্তনীতে বা একটা বিন্দুতে চিন্তা করবা, ওই বিন্দুতে যতগুলা তড়িৎ প্রবাহ যাওয়া আসা করবে সবগুলার বীজগাণিতিক সমষ্টি কি হবে, শূন্য বলতে পারো। অথবা তুমি এটাকে অন্যভাবে অ্যানালাইসিস করতে পারো, তুমি চিন্তা করতে পারো যে সামেশন অফ I in সমান সামেশন অফ I out, এরকম চিন্তা করতে পারো। সামেশন অফ I in সমান সামেশন অফ I out, এর মানে যারা যারা ঢুকতেছে তাদেরকে যোগ করে দাও এক পাশে, সমান সম্বন্ধে যারা যারা বেরোচ্ছে তাদেরকে আলাদা যোগ করে দাও। তো ঢুকতেছে কারা কারা, I1 ঢুকতেছে যোগ I2 ঢুকতেছে প্লাস কে ঢুকতেছে আর I5 ঢুকতেছে = আর আউট হচ্ছে কারা কারা, দেখো I3 আর I4 বের হয়ে যাচ্ছে, তাহলে I3 প্লাস কত দিলাম এই জায়গায়, I4। এটা হলো এইটা আর এই সূত্রটা একই, জাস্ট কিছু না, তুমি I3 আর I4 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে যোগ এটার মতন হয়ে যাবে। তুমি যেইভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখলেই হবে। মানে এটা সহজ যদি ব্যাখ্যাটা দেই, মানে মান দিয়ে যদি ব্যাখ্যা চিন্তা করো, ধরো এখানে একটা বর্তনীতে বা একটা পয়েন্টে একটা কারেন্ট আসছে, ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যদি এদিকে যে তোমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে বাকি আছে কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে চলে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে সেটা হলো তোমার, এটা হলো ধরলাম I1,
এত, এটা ধরলাম আমি I2, এটা ধরলাম কত এই জায়গায় I3। তাহলে এবার তুমি কার্শফ সূত্রটা অ্যাপ্লাই করে দেখো তো কত হয়। তাহলে আমরা লিখতে পারি ধরো এটা সেই নির্দিষ্ট বিন্দু চিন্তা করলাম। এখন এই নির্দিষ্ট বিন্দুতে কারেন্ট ঢুকতেছে কত এই জায়গায় I1, বেরো যাচ্ছে কে I2 আউট, আর I3 কি হচ্ছে আউট হচ্ছে। তো আমি লিখতে পারি এই জায়গায় যে I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0। স্বাভাবিক, I1 ধরলাম 5, I2 হলো 3, I3 হলো 2, 5 মাইনাস 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0ই আসবে। এটা হলো কিরশফের বা কার্শফের প্রথম সূত্রের ব্যাখ্যা। তো আশা করি তোমরা কার্শফের প্রথম সূত্রটা ভালোভাবে বুঝেছো। এখন তোমরা একটু তুলে নাও, যে সূত্রটাকে তুলে নিবা। সূত্রটা হলো যে কোনো বর্তনীর নির্দিষ্ট একটি বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি কি হবে? বীজগাণিতিক সমষ্টি হবে, বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, কথাটা লেখা হয় নাই। বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। আচ্ছা, আর এখান থেকে আমরা চিন্তা করি একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টে অনেকগুলো তড়িৎ প্রবাহ যাওয়া আসা করতেছে। I1 I2 ঢুকতেছে, I3 বেরো যাচ্ছে, I4 বেরো যাচ্ছে, আবার I5 ঢুকতেছে। তার জন্য আমরা লিখতে পারি দুইভাবে করতে পারো, যারা ঢুকতেছে তাকে পজিটিভ, যারা বেরোচ্ছে তারা নেগেটিভ। অথবা তুমি চিন্তা করতে পারো যে সামেশন অফ I in সমান সমান সামেশন অফ I আউট। আর ইনে কারা থাকবে? যারা যারা ঢুকতেছে তাদের যোগফল সমান সমান আউট, যারা বের হয়ে যাচ্ছে তাদের সাথে I3 প্লাস I4। আচ্ছা, তো এখন আমরা শুরু করব দ্বিতীয় সূত্র। কার্শফের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, কার্শফের দ্বিতীয় সূত্র। কার্শফের দ্বিতীয় সূত্র, হ্যাঁ সূত্রটা আগে লিখি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা কিরকম হবে। কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটি রোধের সাথে, কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটি রোধের সাথে নিজ নিজ প্রবাহের, কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটি রোধের সাথে নিজ নিজ প্রবাহের গুণফলের সমষ্টি, কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটি রোধের সাথে নিজ নিজ প্রবাহের গুণফলের সমষ্টি ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান হবে। কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটি রোধের সাথে নিজ নিজ যে প্রবাহগুলো থাকবে, মানে কারেন্ট থাকবে, ওই প্রবাহের গুণফলের সমষ্টি ওই বদ্ধ বর্তনীতে যে তড়িৎচালক শক্তি থাকবে, মানে ব্যাটারি থাকবে, তার সমান হবে। আচ্ছা, এখন বদ্ধ বর্তনী বলতে কি বোঝায়? বাইরে একটা ক্লোজ লুপ থাকবে, এটাকে আমরা ইংলিশে লুপ বলতে পারি। যেমন ধর আমি একটা বদ্ধ বর্তনী চিন্তা করি, ঠিক আছে? তোমাদের এই জাস্ট এই বদ্ধ বর্তনীটা সূত্রটাকে বোঝানোর জন্য আমি আঁকতেছি, ঠিক আছে? তো একটা ক্লোজ লুপ চিন্তা করলাম, এটা একটা রোধ, আর একটা ব্যাটারি দিলাম। আচ্ছা, চিন্তা করলাম। আচ্ছা, এটা ক্লোজ লুপ, ঠিক আছে? এই যেখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। ধরো এই রোধের সাথে ব্যাটারি, ব্যাটারি পজিটিভ, এটা কত হবে? নেগেটিভ। মনে রাখো সবসময় ব্যাটারির পজিটিভ সাইড থেকে কারেন্ট ফ্লো হবে। তাহলে পজিটিভ সাইডে কারেন্ট ফ্লো হবে, এটা হবে কত জায়গায়? I1, ঠিক আছে? আচ্ছা, এটা পজিটিভ, ধরলাম পজিটিভ নেগেটিভ। পজিটিভ হলো এটা হলো I2। আচ্ছা, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। পজিটিভ থেকে কারেন্ট সৃষ্টি হবে, ধরলাম এটা কত? I3। এবার তিনটা রোধের সাথে তিনটা ব্যাটারি কানেকশন করা আছে। এই রোধের সাথে এই ব্যাটারি ধরলাম একটা, এই ব্যাটারির মান থাকতে পারে ধরো একটা E1, এই ব্যাটারির মান থাকবে এটা হলো তোমার কত? E2, এই ব্যাটারির মান থাকবে ধরো সেটা কত? E3। এবং এই ব্যাটারি পজিটিভ থেকে সবসময় কারেন্ট ফ্লো শুরু হবে। তাহলে পজিটিভ থেকে যে কারেন্ট ফ্লো শুরু করে সেটা হবে কত? I1। তাহলে এই রোধের মধ্যে যাবে, তাহলে এই রোধের মানটা ধরলাম কত এই জায়গায়? R1।
আচ্ছা ধরো এটা ব্যাটারি হলো E2, এই ব্যাটারির পজিটিভ সাইড হলো এইটা, পজিটিভ থেকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, তার মানে এটা কত হবে জায়গায় I2 কারেন্ট নাম দিলাম, এবং এই রোধের নাম দিলাম কত এই জায়গায়, ধর এই ফ্লোটা দিলাম, এখান থেকে আসলে এটা ফ্লোটা হলো I2, রোধের নাম দিলাম কত জায়গায় R2। আচ্ছা পরে এখানে ব্যাটারি E3 পজিটিভ দিলাম, এটা নেগেটিভ দিলাম, এটা পজিটিভ সাইড থেকে কারেন্ট ফ্লো শুরু হবে, কারেন্ট ফ্লোটা ধরলাম কত জায়গায় I3, আর সে ফ্লো হবে কার রোধ R3 এর মধ্য দিয়ে। আচ্ছা এখন ফার্স্ট কাজ যেটা হবে, তোমাকে আগে লুপটা চিনতে হবে, অনেকগুলো লুপ থাকতে পারে একটা বর্তনীতে, তো আমি এখানে একটা বর্তনী দিয়ে বোঝাচ্ছি যে এই বর্তনীতে লুপ হলো একটাই। তোমার ফার্স্ট কাজ হবে ওই লুপের একটা ক্লকওয়াইজ চিহ্ন দিবা, এইভাবে তুমি ঘুরতেছো ক্লকওয়াইজ চিহ্ন, ঠিক আছে, ক্লকওয়াইজ চিহ্ন যেভাবে আমরা ঘুরি আর কি, ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটা যেভাবে ঘুরে সেইভাবে আমি ঘুরতেছি। এর জন্য আমি চিন্তা করলাম ঘড়ি কাঁটার দিকে তীর চিহ্ন ধরে আমি কিন্তু প্লাস চিহ্ন দিলাম, তার মানে আমার এই দিক বরাবর ঘোরার সময় আমার চিহ্ন কী হবে, অলওয়েজ পজিটিভ হবে। আচ্ছা এখন আমি সূত্রে আসি, দেখো কোনো বদ্ধ বর্তনীতে প্রতিটি রোধের সাথে নিজ নিজ প্রবাহের গুণফল, মানে প্রতিটি রোধ, এই যে R1 একটা রোধ, R2 একটা রোধ, R3 একটা রোধ, দেখো R1 যে রোধ তার প্রবাহ কত, নিজ নিজ তার প্রবাহ I1, R2 একটা রোধ তার প্রবাহ কত I2, R3 একটা রোধ তার প্রবাহ কত এই জায়গায় I3। প্রত্যেকটা রোধের সাথে তার কারেন্টের মানটা গুণ দিবা, গুণ ফলের সমষ্টি, এবং সমষ্টি বলতে যোগ বোঝায়, পরবর্তী সবগুলোতে যোগ করে দিবা। তাহলে আমরা লিখতে পারি এই জায়গা থেকে RI1, তারপর লিখতে পারি এই জায়গা থেকে RI2 গুণ দিলাম, তারপর লিখতে পারি জায়গা থেকে, আচ্ছা এটা জায়গা হবে না, আবার লিখে দিচ্ছি, দেখো দেখলাম RI1 RI2 R1 I1 R2 I2 R3 I3 সমান সমান। এখন দেখো যোগ করি নাই, কেন করি নাই, কারণ এখানে চিহ্নের একটা ব্যাপার আছে, চিহ্নের ব্যাপার জন্য আমি প্লাস মাইনাস দিই। এখন দেখবো যে কখন প্লাস দিতে হবে এদের মাঝে, কখন মাইনাস দিতে হবে, সেটাই বোঝানোর জন্য আমি প্লাস মাইনাস দেই নাই। একটা জিনিস খেয়াল করো, আমি যে এটা প্রথমে ক্লকওয়াইজ লুপ হিসেবে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার সময় সবসময় একটা লুপ এঁকে নিবা, এবং এটা অলওয়েজ ক্লকওয়াইজলি পজিটিভলি দিও, সমস্যা নেই। তাহলে নেগেটিভলি দেওয়া যায় তো এটা ঝামেলা হবে, সবসময় তোমরা একটা জিনিস চিন্তা করে নিবা যে ক্লকওয়াইজ পজিটিভ। তো আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ দিই, দেখো আমি কিন্তু এদিকে ঘুরতেছি, এদিকে ঘোরার সময় দেখো তো আমার এই I1 তীর চিহ্নটা কোন দিকে আছে, এদিক দিয়ে না, তাহলে আমি ঘুরতেছি এদিক বরাবর, I1 আসতেছে এদিক দিয়ে বরাবর, তাহলে এইটা কি হবে, দুইটার চিহ্ন বিপরীত। আমি যাচ্ছি এদিক দিয়ে, I1 যাচ্ছে আসতেছে এদিক দিয়ে, তাহলে বিপরীত হওয়ার কারণে I1টা মাইনাস, আমি ঘুরতেছি এদিক বরাবর, I1 আসতেছে আমার বিপরীত দিকে মাইনাস, আমি ঘুরতেছি এদিক বরাবর, I2 যাচ্ছে আমার বিপরীত দিকে, ঘুরতেছি এদিক বরাবর, I2 যাচ্ছে কার দিকে, বিপরীত দিকে, তাহলে I2 কি হবে জায়গায় মাইনাস। আমি ঘুরতেছি দেখো এদিক বরাবর, আর I3 এবার দেখো I3 আমার সাথেই আসতেছে, যেভাবে ঘুরতেছি I3 এদিক দিয়ে আসতেছে, তাহলে আমার একই দিকে ঘোরা হয়ে গেল না I3 এরটা, তাহলে I3 কি হবে জায়গায় প্লাস। আবার বলতেছি একটু খেয়াল করো, আমি ঘুরতেছি কিন্তু পজিটিভলি ক্লকওয়াইজ ঘুরতেছি, I1 এর ফ্লোটা খেয়াল করো, I1 যাচ্ছে এদিক দিয়ে, আমি ঘুরতেছি এদিক দিয়ে, তাহলে I1 যাচ্ছে যেদিকে আমি যাচ্ছি এদিকে, বিপরীত দিকে হয়ে গেল না, আমি যাচ্ছি এদিক দিয়ে, I1 আসতেছে এদিক দিয়ে, তাহলে I1 এর দিক আর আমার ঘোরার দিক বিপরীত দিকে, তাই I1 নেগেটিভ। আবার খেয়াল করো, আমি ঘুরতেছি এদিক বরাবর, I2 যাচ্ছে এদিক দিয়ে, তাহলে আমার ঘোরার দিক আর I2 এর দিক বিপরীত, তাই কি চিহ্ন দিলাম, নেগেটিভ। আবার খেয়াল করো, আমি ঘুরতেছি এদিক বরাবর, I3ও যাচ্ছে এদিক বরাবর, তাই I3 আগে আমি কি চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার ব্যাটারির ক্ষেত্রে সেম কাহিনী আছে, আমার বলছে কি যে নিজ নিজ প্রবাহের গুণফলের সমষ্টি সমান সমান ওই বদ্ধবর্তনীর তড়িৎ শক্তির সমান, তার মানে সমান সমান কাকগুলো লিখবো E1 E2 আর কি লিখবো E3। কোয়েশ্চেন হলো এটা কি যোগ হবে না বিয়োগ হবে, এদেরও একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা শর্টকাটে বোঝানোর জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা, সেটা হলো মনে রাখবো। দেখো যদি তুমি দেখো ঘোরার সময় ব্যাটারির যদি তুমি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাও ঘোরার সময়, তাহলে বুঝবো ব্যাটারিটা হবে কি পজিটিভ, যদি তুমি ঘোরার সময় কি ঘোরার অ্যাঙ্গেল দেখো পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে যাও, তাহলে এটা হবে নেগেটিভ, পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে যাও, আর যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাও তখন ব্যাটারির চিহ্নটা হবে পজিটিভ। এই ট্রিক্সটা একটু মনে রাখবে, আমি লিখে রাখছি সাইডে, দেখো আবার বলতেছি, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে তুমি যদি নেগেটিভ প্রান্তে যাও
ব্যাটারির আগে মাইনাস চিহ্ন বসবে। আর যদি তুমি ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে ঘুরো তখন প্লাস চিহ্ন বসবে। এবার একটু খেয়াল করো। আচ্ছা আমি একটু মুছে দিলাম জিনিসগুলো একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। দেখো এটা হলো I1, এটা হলো R3। আচ্ছা আমি ঘুরতেছি যে এদিক বরাবর ঘুরতেছি। তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে ঘোরা শুরু করবা। এখান থেকে ঘুরতে কথা না, তুমি এখান থেকে ঘুরতে পারো, চাইলে এখান থেকে ঘুরতে পারো, যে কোনো এক পাশে তুমি ঘুরতে পারো। ধরো আমি এখান থেকে ঘুরতেছি, তো এখান থেকে ঘোরার সময় দেখো যাচ্ছি কিন্তু এদিক দিয়ে যাচ্ছি এখান থেকে ব্যাটটাকে যখন অতিক্রম করবো আমি কিন্তু ঘুরতেছি এদিক বরাবর, ঠিক আছে। যখন ব্যাটারিকে অতিক্রম করবো তখন আমি যাচ্ছি না এদিক দিয়ে। তো এই যে ব্যাটারিকে অতিক্রম করার সময় একটু খেয়াল করো, ব্যাটারিকে অতিক্রম করার সময় ব্যাটারি কোন প্রান্ত থেকে কোন প্রান্তে যাচ্ছি। তো এদিকে অতিক্রম করার সময় ব্যাটারি আগে পড়ছে প্লাসের দেখা, পরে দেখা হয়েছে মাইনাসের। তার মানে আমরা আগে দেখতে পাচ্ছি প্লাস, পরে পাচ্ছি কি মাইনাস। এবার খেয়াল করো, প্লাস থেকে মাইনাসে গেলে কি হবে, ব্যাটারির আগে মাইনাস চিহ্ন হবে। আবার খেয়াল করো, দেখো আবার বোঝাচ্ছি। দেখো এটা আমার ব্যাটারি হলো E1, আমি ঘুরতেছি এদিক বরাবর, আমি যাচ্ছি এদিক দিয়ে। এদিক দিয়ে যাওয়ার অর্থ হলো প্লাস থেকে কোন দিকে যাওয়া, মাইনাসের দিকে যাওয়া। প্লাস থেকে মাইনাসের দিকে গেলে ব্যাটারির জন্য কি হবে, মাইনাস। তাহলে কি ব্যাটারি, 1 নাম্বার ব্যাটারি, তার মানে E1 এর কি চিহ্ন দিবা, মাইনাস চিহ্ন বসবে। আবার খেয়াল করো, আমি ঘুরতেছি এদিক বরাবর, এদিক থেকে যাওয়া এদিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে চিহ্নটা কোন দিক বরাবর, এদিক দিয়ে আমি ঘুরতেছি। তো এদিক দিয়ে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করো, ব্যাটারি কোন সাইডটা আগে আসতেছে, পজিটিভ, পরে কোন সাইডে আসতেছে, নেগেটিভ। তার মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে ব্যাটারিটা হবে কি, নেগেটিভ। তাই E2 এর চিহ্ন হবে আমার কি জায়গায়, নেগেটিভ। দেখো ঘোরার সময় চিন্তা করো, ঘোরার সময় কোন প্রান্ত আগে পড়ে, পজিটিভ থেকে নেগেটিভ গেলে নেগেটিভ, আর নেগেটিভ থেকে পজিটিভ আসলে পজিটিভ হইতো। কিন্তু দুইটাই তো আমার শুরু, আমার ঘোরার সময় পড়তেছে পজিটিভটা আগে, নেগেটিভটা পরে। আবার ঘুরে দেখো, এদিক থেকে ঘুরে আবার এদিক থেকে আসতেছি, তাহলে আমি ঘুরতেছি কোন বরাবর, এই যে এদিক বরাবর ঘুরতেছি না, এই যে এদিক থেকে আসতেছি। এদিক থেকে আসার সময় দেখো তো কোন প্রান্তটা আগে পড়ে, নেগেটিভ থেকে পজিটিভ আগে পড়ে। নেগেটিভ থেকে পজিটিভ আগে পড়লে ইটা হবে পজিটিভ। এইভাবে তোমাকে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এগুলো কিন্তু একটা বইয়ে এই সিস্টেমটা বলা নাই, এটা ট্রিক্স সহজেই যদি তোমরা যত কিরশফের সূত্র বলতে পারো, এগুলো আপার লেভেলের ক্লাসে বোঝানো আছে। তোমরা যদি ভার্সিটিতে বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারবা। তাহলে তোমাদের এই কারশফের সূত্র বোঝানোর জন্য এই ট্রিক্সগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের ম্যাথগুলো অনেক অনেক ইজি লাগবে। তো আশা করি তোমরা এই ট্রিক্সটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টসে জানাও, বা অন্য কোনো উপায় জানাও, আমি আবার চেষ্টা করবো বোঝানোর। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এই সূত্রগুলো দিয়ে কীভাবে ম্যাথমেটিক্স সলভ করতে হয়, কীভাবে বর্তনী সলভ করতে হয়, সেই ব্যাপারে তোমাদের আলোচনা করবো। তো তোমরা বাসায় এটা নিয়ে আবার একটু দেখবা, বা বিভিন্ন বইয়ের থিওরিটা এখন দেখবা। আমার ক্লাসটা করার পরে বইয়ের কী লেখা আছে দেখবা, সব তুমি বুঝতে পারবো আশা করি। তো সেই পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।